আসসালামু আলাইকুম সুধী দর্শক মণ্ডলী, আজকে আমরা স্বাস্থ্য বিষয়ক সরাসরি অনুষ্ঠান স্টুডিও ক্লিনিকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় শিশুদের হাম এবং বয়স্কদের কাশি। আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন সহকারী অধ্যাপক ডাক্তার মীর মোশাররফ হোসেন, শিশু বিশেষজ্ঞ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, এবং আছেন সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নাজমুল হাসনাইন, বক্ষব্যাধি ক্লিনিক, চট্টগ্রাম। স্যার, আপনাদেরকে স্বাগতম। আমরা প্রথমে আসি শিশুদের হাম, যেটি আজকে বাংলাদেশের প্রায় 58টি জেলায় প্রাদুর্ভাব ছড়িয়েছে। স্যার, এই হাম রোগটি কেন এভাবে প্রাদুর্ভাব ছড়ালো, বা এটির লক্ষণ কি, কিভাবে একজন অভিভাবক বুঝতে পারবেন তার শিশুটির হাম হয়েছে, এ বিষয়ে যদি কিছু বলতেন। হাম আসলে নতুন কোনো রোগ নয়, আমরা প্রতি বছরই কিছু না কিছু হামের রোগী পাই। তবে এই বছরে হামের প্রাদুর্ভাবটা অনেক বেশি হয়েছে এবং বিগত কয়েক বছরের কিছু ভ্যাকসিনের কিছু শর্টেজের কারণে এই বছরের হামের প্রাদুর্ভাবও বেশি এবং এর কমপ্লিকেশনটাও বেশি হচ্ছে। তো সাধারণত বাচ্চাগুলো আমাদের কাছে নিয়ে আসে তাদের প্রথমতই জ্বর আসে, জ্বরের সাথে কিছু সর্দি, কাশি হালকা এবং চোখ দিয়ে পানি পড়া। এই জিনিসগুলো নিয়েই বাচ্চারা আমাদের সাথে প্রেজেন্ট করে এবং পরবর্তী দেখা যায় 3-4 দিন জ্বরের পর বাচ্চার মুখে হালকা হালকা ফুসকুড়ি বা র্যাশ যেটা হয় এটা চলে আসতেছে। পরবর্তীতে এই র্যাশটা পুরো শরীর ছড়িয়ে যাচ্ছে। তো এইভাবেই বাচ্চাগুলো প্রেজেন্ট করতেছে আমাদের সাথে। তো অভিভাবকদের জন্য এটা একটা এখন আতঙ্কের বিষয় হয়ে গেছে যে জ্বর, সর্দি, কাশি এবং গায়ে যদি হালকা একটু র্যাশও আসে সবাই মনে করে এটা হাম। কিন্তু আসলে ব্যাপারটা হলো যে কোনো ভাইরাস অসুখে এই ধরনের জ্বরের সাথে চামড়ায় কিন্তু লাল ফুসকুড়ি আসতে পারে, সব কিছুই কিন্তু হাম না। হ্যাঁ, তো হামের জন্য আমাদের জ্বর থাকতে হবে, সাথে সর্দি, কাশি, চোখ দিয়ে পানি, এই জিনিসগুলো, এবং 4-5 দিনের পরে কিন্তু এই র্যাশটা বাচ্চাদের শরীরে দেখা যাবে। তো এই জিনিসগুলো আসলে এই ভ্যাকসিনটা শর্টেজের কারণে হয়তো এই বছর আমাদের একটু বেশি পাচ্ছি। এই হাম হইলেই আমাদের যে জিনিসটা প্রথমত বাচ্চাকে জ্বরের জন্য আমরা সিমটোমেটিক ট্রিটমেন্ট যেটা ওইটাই দিয়ে দিই, যেমন প্যারাসিটামল সিরাপ দিবে এবং জ্বর কাশির হালকা যেসব কাশি ওষুধ এইসব, আর কিছু না। এবং সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা ভিটামিন এ দিয়ে দেওয়া। আমরা জ্বর এই ধরনের হামের রোগী সাসপেক্ট করলেই আমরা তাদেরকে ভিটামিন এ সাপ্লিমেন্টেশনটা দিয়ে দিচ্ছি। এটা প্রথম দিন এবং দ্বিতীয় দিন 2টা ডোজ আছে, এই ধরনের দিয়ে দিই। এই ধরনের ওষুধগুলো যদি পাই ইনশাআল্লাহ হামে খুব বেশি সমস্যা হবে না। স্যার, আপনি তো জ্বরের সাথে লাল দানাদার কিছু র্যাশ এবং আরও কিছু সিমটমের কথা বললেন, কিন্তু হাম থেকে যে শিশুদের মৃত্যু হচ্ছে, এটা কি শুধুমাত্র জ্বর এবং গায়ে র্যাশ থেকে একটি শিশু মারা যেতে পারে? হামের জন্য কোনো বাচ্চা ডাইরেক্টলি যে মৃত্যুবরণ করবে তা না, হামের যে কমপ্লিকেশনগুলো হয় এই জন্যই বাচ্চাগুলো মারা যাচ্ছে। যেমন বাচ্চাদের তীব্র শ্বাসকষ্ট, নিউমোনিয়া হচ্ছে। যেসব বাচ্চারা ভ্যাকসিন পায় নাই অথবা ভ্যাকসিনটা ইনকমপ্লিট, তাদের কিন্তু হামের কমপ্লিকেশনের বিরুদ্ধে প্রোটেকশনটা খুবই কম, তাদের অ্যান্টিবডি, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা হামের বিরুদ্ধে খুবই কম থাকে, যার কারণে দেখা যায় হামের বাচ্চাগুলা এই পরবর্তীতে নিউমোনিয়া নিয়ে খুব প্রেজেন্ট করে এবং নিউমোনিয়াটা খুব খারাপ ধরনের নিউমোনিয়া হচ্ছে। এই নিউমোনিয়া এবং কিছু কিছু ক্ষেত্রে মস্তিষ্কে কিছু প্রদাহ হয়, যেটাকে আমরা মেনিনজাইটিস, এনকেফালাইটিস বলি। এই ধরনের অসুখগুলো হইলে তখনই এই বাচ্চাগুলো খারাপ হয় এবং এগুলোই মৃত্যুবরণ করতেছে। স্যার, নিউমোনিয়া ছাড়াও কি অন্য কোনো সমস্যা বা জটিলতার কারণে রোগীগুলো খারাপ হতে পারে? হ্যাঁ, এই ধরনের বাচ্চাগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, যার কারণে এদের ডায়রিয়া হয়ে যায় অনেক বেশি। ডায়রিয়া যেটা হয় এটা অনেক তীব্রভাবে হয়, যার কারণে বাচ্চা পানি শূন্যতা চলে আসে। হ্যাঁ, যার কারণে পানি শূন্যতা হয়, পরবর্তীতে কিডনি সমস্যা হয়, কিডনি ফেলিউর হয়ে যায়, এই কারণে বাচ্চাগুলো মৃত্যুবরণ করতে পারে। স্যার, আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা একটু দর্শকের প্রশ্নটি নিই। দর্শক, আপনার নাম এবং ঠিকানা বলে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। আমি জুনায়েদ বলছি চট্টগ্রাম থেকে। জি, বলুন। জি, আমি আমার ভাগ্নির জন্য কল দিয়েছি। ওর বয়স 2 বছর 2 মাস। হ্যাঁ, জি, তারপর? ওর যে আজকে 3 দিন ধরে হঠাৎ করে একটু একটু জ্বর আসে, আবার কিছুক্ষণ জ্বরটা থাকে, এরপর আবার চলে যায়। জ্বরটা যে 102, 101 এরকম। আবার একটু একটু সর্দি আছে, কাশিও আছে হালকা। এখন গায়ে কোনো চিহ্ন নাই বা হামের কোনো সম্ভাবনা কিনা এটা আমি বুঝবো কিভাবে, বা ওর চিকিৎসা আমি কি প্রতিকার নিতে পারি এটার জন্য? দর্শক, আপনাকে ধন্যবাদ। স্যার, তাহলে আপনি যদি বলতেন, বাচ্চাটির বয়স হলো 2 বছর 3 মাস আর তার 3 দিন ধরে জ্বর ওঠানামা করছে। এখন আমাদের দর্শক ভয় পাচ্ছেন যে তার বাচ্চাটির কি কোনো হাম হলো কিনা। আচ্ছা, ধন্যবাদ দর্শক।
যে জিনিসটা এর আগে আমরা বলেছি যে জ্বর আসলে যদি জ্বরের চতুর্থ দিন বা পঞ্চম দিনে যদি গায়ে র্যাশ চলে আসে এবং এই র্যাশটা অ্যাপিয়ার করবে, প্রথমে আসবে মুখে, হ্যাঁ, তারপর থেকে পুরো শরীরে ছড়িয়ে যাবে। এই ধরনের সমস্যা, যেমন বাচ্চাটা জ্বর আজকে 3 দিন, তার মানে আপনি আজকে আগামীকাল পরশু বাচ্চাটাকে একটু অবজার্ভ করেন, দেখেন আপনার বাচ্চার মুখে শরীরে কোনো দানা দানা র্যাশ চলে আসতেছে কিনা। যদি র্যাশ চলে আসে তাহলে অবশ্যই আপনি নিকটস্থ হাসপাতাল বা চিকিৎসকের পরামর্শ নেবেন। দর্শক, আশা করি আপনার প্রশ্নটির উত্তর আপনি পেয়েছেন। 3 দিনের জ্বর হলে আসলে হাম হয়েছে কিনা সেটা বোঝাটা কিছুটা সন্দেহজনক হয়। আপনি চতুর্থ দিন পর্যন্ত অপেক্ষা করুন। আর স্যার বারবার যে লাল দানাদার র্যাশেসের কথা বলছেন, সেটি খুব সম্ভবত মুখ, কপাল, কানের পেছন এই দিকগুলোতে প্রথমে আবির্ভাব হবে, ধীরে ধীরে সারা শরীরে ছড়িয়ে পড়তে পারে। স্যার, আমরা আবার আমাদের আলোচনায় ফিরে আসি। আপনি বলছিলেন হামের জটিলতাগুলো নিয়ে, আর ভিটামিন এর কথা বলেছেন। এখানে স্যার একটু আমরা আসলে জেনে নিতে চাই, অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিভাইরাল যেটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে বা অনেক লেখালেখিও হচ্ছে, সেটির কোনো উপযোগিতা কি এই হামের জন্য আছে কি না? আসলে হামে সরাসরি অ্যান্টিবায়োটিক অ্যান্টিভাইরালের কোনো রোল নাই একদম, হ্যাঁ। কিন্তু আমরা যে প্রবলেমটা ফেস করি সেটা হচ্ছে আমাদের অভিভাবকরা জ্বর আসলেই দোকানে যায়, দোকানে গিয়ে একটা অ্যান্টিবায়োটিক বাচ্চাকে শুরু করে দেয়। এভাবে হয় কি, বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা আরও কমে যায়। হ্যাঁ, যদি হামের কারণে পরবর্তীতে কমপ্লিকেশন হয়ে তার যদি খারাপ ধরনের নিউমোনিয়া হয় বা ডায়রিয়া হয় বা ব্রেনে যদি ইনফেকশন হয়, তখন অ্যান্টিবায়োটিকের রোল আছে, তখন কিন্তু আমরা অ্যান্টিবায়োটিক নিজেরাই প্রেসক্রাইব করি। আর অ্যান্টিভাইরালের এই ক্ষেত্রে কিন্তু বিন্দুমাত্র কোনো রোল নাই, এটা দেওয়া উচিত না। স্যার, আমি এবার ডাক্তার মোহাম্মদ নাজমুল হাসনাইন স্যারকে একটু জিজ্ঞেস করতে চাচ্ছি। আমরা তো আসলে শিশুদের হাম নিয়ে অনেক আতঙ্কিত, বা শিশুরা মারা যাচ্ছে বেশি, সেটাও দেশব্যাপী আমরা খুবই আতঙ্কে আছি। কিন্তু অ্যাডাল্ট, মানে যারা 18 বছরের উপরে, তাদের কি হামের কোনো প্রাদুর্ভাব ঘটতে পারে কি না? ছোটদের রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে এক ধরনের, আর বড়দের রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে কিছুটা ভিন্ন। এবং বড়দের ক্ষেত্রে যেটা দেখা যায়, রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেকটাই সুগঠিত থাকে। তো যে কারণে দেখা যাচ্ছে বড়দের ক্ষেত্রে খুব বেশি সেভাবে কিন্তু আসলে এফেক্ট করে না। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে দেখা যেতে পারে যে একদম হয় না সেভাবে বললে আসলে বলা যায় না। কিছু কিছু ক্ষেত্রে হতে পারে, যার বিশেষত যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারেই কম, যেমন তীব্র ডায়াবেটিস যদি থাকে কারো, এবং সেক্ষেত্রে আরও যদি কোনো ক্যান্সার পেশেন্ট যারা কেমোথেরাপি পাচ্ছেন কিংবা কোনো অর্গান ট্রান্সপ্ল্যান্টেশন করা আছে, সেক্ষেত্রে তারা ইমিউনোসাপ্রেসিভ কোনো ওষুধ পাচ্ছেন, সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে একদম হতে পারে না, সেটা বলা যায় না, কিছু কিছু ক্ষেত্রে হতে পারে। তাহলে স্যার, বয়স্ক রোগীদের ক্ষেত্রে, মানে অ্যাডাল্ট যারা, জি, ওনাদের ক্ষেত্রে হামের লক্ষণগুলো কিভাবে প্রকাশ পায়? সাধারণভাবে যেটা দেখা যায়, সাধারণভাবে একই রকম করেই আসে। তাদের ক্ষেত্রে আসলে র্যাশেস বা যে জিনিসগুলো আমরা খুব সেভাবে পাই না। তাদের ক্ষেত্রে যেটা দেখা যায়, হঠাৎ করে একটা জ্বরের হিস্ট্রি আপনাকে দিতে পারে, বা একদিন বা 2 দিনের সামান্য একটা জ্বর থাকতে পারে। জ্বর পরবর্তী সময়ে তীব্র কাশি, অথবা কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে নিউমোনিয়া নিয়ে আমাদের কাছে আসছেন, এবং আসলেও যেটা দেখা যেতে পারে যে দুপাশেই নিউমোনিয়া হয়ে আসছেন। সেক্ষেত্রে যখন আমরা সন্দেহ করি যে সাধারণত সেটা কোনো ভাইরাল নিউমোনিয়া কিনা, সেভাবে আসলে আমাদের কাছে আসতে পারে। তবে সরাসরি যে শিশুদের ক্ষেত্রে যেটা আতঙ্কের কারণ হয়েছে, বড়দের ক্ষেত্রে আসলে সেভাবে খুব আতঙ্কগ্রস্ত হওয়ার মতো কিছু নেই। তাহলে স্যার, আপনি বলতে চাচ্ছেন রোগ প্রতিরোধ ক্ষমতাই এখানে মুখ্য বিষয়, আপনাকে হাম বা এই ধরনের ভাইরাসজনিত কোনো অসুখ থেকে দূরে রাখতে। এখানে স্যারকে আমি আরেকটু জিজ্ঞেস করব যে হাম হলে সেই বয়স্ক মানুষ তিনি ধরুন কোথাও চাকরি করেন বা কোনো ব্যবসা বাণিজ্য করেন, বা কিছু না কিছু করেন, সেক্ষেত্রে আইসোলেশন যে ব্যাপারটা আমরা শিশুদের ক্ষেত্রে শুনে থাকি, এই বয়স্ক মানুষটিও কি সেটির পর্যায়ে পড়েন কিনা? সাধারণভাবে যেটা হয় কি, ভাইরাল ডিজিজগুলো যেটা হয়, ভাইরাল ডিজিজগুলো খুব তীব্র সংক্রমণশীল সাধারণভাবে দেখা যায়। আমি প্রথমেই একটা কথা বলেছি যে যদি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে, সাধারণভাবে বাকিদের আতঙ্কগ্রস্ত হওয়ার খুব বেশি কিছু নেই। এখন আমাদের ক্ষেত্রে যেটা হচ্ছে, আমাদের বয়স্ক পরিবারে বয়স্ক ব্যক্তিরা থাকেন, সাধারণত আমাদের বাবা মা কিংবা দাদা দাদি, ওনারা আমাদের সাথে থাকেন, তাদের ক্ষেত্রে কিছুটা রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা কমে যায়, এক। আর দ্বিতীয়ত, আসলে ডায়াবেটিস বলেন কিংবা ক্রনিক ডিজিজগুলো আসলে এত বেশি প্রাদুর্ভাব হচ্ছে, এমন কোনো পরিবার আপনি পাবেন না যেখানে আসলে কোনো না কোনো এ ধরনের ক্রনিক ডিজিজ নেই। সেই ক্ষেত্রে কিছুটা সাবধান থাকাটা খুব জরুরি বলে আমি মনে করি। তবে সরাসরি এভাবে যে আসলে বাচ্চাদের ক্ষেত্রে যতটা কন্টাজিয়াস বা খুব তীব্র সংক্রমণশীল, বড়দের ক্ষেত্রে আসলে অতটা নাও হতে পারে। স্যার, আরেকটি কল আছে আমাদের। দর্শক, আপনার নাম এবং ঠিকানা বলে আমাদেরকে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। আমার একটা ভাগ্নে আছে কি, বয়স 7 বছর, সব সময় শুকনা কাশি লেগে থাকে আর কি, সব সময়, হ্যাঁ, প্রায় 2 মাস ধরে। কিছুদিন ভালো থাকে, আবার কিছুদিন কাশি শুরু হয়, প্রায় রাতে কাশিটা হয় আর কি। প্রায় 2 মাস ধরে কাশি। প্রায় 2 মাস ধরে আর কি কাশিটা, আর ঘাম ঘাম এলে কাশিটা বাজে আর কি। জি আচ্ছা, ধন্যবাদ দর্শক। আমি মোশাররফ স্যার আপনার কাছে যাচ্ছি। 7 বছরের ওনার ভাগনা, তার মানে আমরা ধরে নিচ্ছি ছেলে বাচ্চা, তার গত 2 মাস ধরে কাশি এবং প্রায়শই সে কাশির শিকার হয়। সেক্ষেত্রে তার প্রতিকার বা তার ডায়াগনোসিস, যেটা রোগটা কি, এই জন্য আপনি যদি পরামর্শ জি, দেন। আপনার কাশিটা প্রায় 2 মাসের বেশি হচ্ছে বললেন, শুষ্ক কাশি যতটুকু হয়। কিন্তু যদি 2 সপ্তাহের চেয়ে বেশি কাশি হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের একটু কফ যদি বের হয়, কফের পরীক্ষা করতে হবে। কারণ আমাদের দেশের জন্য কিন্তু যক্ষ্মা খুবই একটা কমন রোগ, কেমন, কাজে যক্ষ্মাটা আমাদের মাথায় রাখতে হবে। এটার সাথে যদি পরিবারে কারো যক্ষ্মা থাকে, এই ধরনের হিস্ট্রি থাকে, তাহলে কিন্তু অবশ্যই যক্ষ্মাটা আমাদের পরীক্ষা করে দেখতে হবে। এছাড়া হচ্ছে পরিবারে দেখতে হবে অন্য কারো কি হাঁপানি বা অ্যাজমা সমস্যা আছে কিনা। যদি এই ধরনের হিস্ট্রি থাকে, তাহলে অবশ্যই আপনার বাচ্চাকে একটা বুকের এক্সরে করে আমরা দেখতে পারি যে অ্যাজমার সমস্যা আছে কিনা। তার মানে এই দুইটা অসুখ আমাদের মাথায় রেখে সামনে জিনিসটা আগাইতে হবে, হয়তো যক্ষ্মা আর হচ্ছে হাঁপানির সমস্যাটা আছে কিনা। নাজমুল স্যার, আপনি কি কিছু যোগ করতে না, চান? আসলে মোশাররফ স্যার যা বলেছেন ঠিকই বলেছেন। তো আসলে আমাদের দেশের কনটেক্সটে যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, যক্ষ্মা, এটা আসলে প্রথমে আসলে আমাদের চিন্তা করতে হবে। দ্বিতীয়ত যে জিনিসটা আসলে যক্ষ্মা বাইরেও অ্যাজমা তো আসলে এখন একটা প্রিভেলেন্ট, অনেক আমাদের জলবায়ু পরিবর্তন বলেন কিংবা কিছুটা জেনেটিক ডিজিজগুলো আসলে আমাদের অনেকভাবে এফেক্ট করছে, যে কারণে আসলে অ্যাজমাগুলো অনেক বেশি হচ্ছে। এছাড়াও যেহেতু তিনি বলছেন যে গত 2 মাস ধরে হচ্ছে, সেক্ষেত্রে আমাদের তৃতীয় একটা চিন্তা আসলে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে পোস্ট ভাইরাল কাফ আমরা বলে থাকি। যে কোনো ভাইরাল সাধারণত সংক্রমণের পরে শুকনো একটা কাশি কিন্তু লেগে থাকে, এবং পার্টিকুলারলি দেখা যায় যে শুকনো কাশি কোনো কফ আসছে না, কিন্তু কিছুক্ষণ পরপর পেশেন্টকে কাশি দিচ্ছে কিংবা এই কাশিটা তীব্রভাবে ভোগাচ্ছে। সেই ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে এই ধরনের কাশিগুলো একেবারে 6 সপ্তাহ থেকে শুরু করে 12 সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে। কাজেই আমার মনে হয় কিছুটা, যদি খুব বেশি ওরকম কোনো জ্বর না আসে কিংবা ওজন কমে না যায় কিংবা খুব তীব্র কফ আসছে কিংবা কফের সাথে রক্ত আসছে, এই ধরনের জিনিসগুলো যদি, ক্ষুধামন্দা, এই ধরনের জিনিসগুলো যদি না থাকে, সেই ক্ষেত্রে কিছুটা অপেক্ষা করা যেতেই পারে। আর যদি দেখা যাচ্ছে জিনিসটা খুব বেশি ওনাকে ভোগাচ্ছেন, সেক্ষেত্রে নিকটস্থ আসলে, যেটা সবসময় আমরা বলে থাকি, যে একজন কোয়ালিফাইড এমবিবিএস ডাক্তারের শরণাপন্ন হওয়াটা সবচেয়ে উত্তম ব্যবস্থা বলে আমি মনে স্যার, করি। মোশাররফ স্যার একটু করে বললেন জি। বুকের এক্সরের কথা। জি। এক্ষেত্রে বুকের এক্সরে ছাড়া আর কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা কি আপনি পরামর্শ দেন? আসলে এই ধরনের যখন রোগীরা আসে আমাদের কাছে, অনেক কিছু জিনিস আসলে মাথায় রাখতে হয় প্রথমত। সেক্ষেত্রে আসলে সিমটম অ্যানালাইসিসটা খুব জরুরি, যেটা আসলে কিভাবে শুরু হলো, কিভাবে ডিজিজটা প্রোগ্রেস করছে, কতক্ষণ কাশিটা থাকছে এবং কাশির সাথে অন্যান্য উপসর্গ আছে কিনা, সেই জিনিসগুলো জানাটা কিন্তু অনেক বেশি জরুরি। স্যার, আমরা তাহলে আরেকজন দর্শকের কল নিয়ে নিই। দর্শক, আসসালামু আলাইকুম, আপনার নাম এবং ঠিকানা বলে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আমি কল দিয়েছি। আমার বড় জ্যাঠা, ওনার বয়স হচ্ছে যে 60 বছর। জি হ্যালো। জি বলুন। 60 জি, বছর। ওনার বয়স 60 বছর। ওনার প্রায় আজকে 3 বছর ধরে কাশি, জি কফ হয়, কাশির সাথে প্রচুর কফ হয়। আমরা বিভিন্ন জায়গায় হচ্ছে বক্ষব্যাধি হাসপাতালে টেস্ট করাইছি, কিন্তু কোনো যক্ষ্মা বা কোনো কিছু ধরা পড়ে না, কিন্তু কাশিটা কমে না। এখন অবস্থা খুবই খারাপ, ওনার নিঃশ্বাস নিতে পারে না, কাশি হয়, প্রচুর কাশি হয়। দর্শক, একটি প্রশ্ন আছে ওনার জন্য। উনি কি স্মোকার ছিলেন? হ্যাঁ, এক সময় স্মোকার ছিলেন, এখন করেন না। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ দর্শক আপনাকে। আমরা স্যারদের কাছ থেকে উত্তর নিয়ে নিই। আচ্ছা, বয়স্কদের বয়স হয়েছে ওনার 60 60 বছর বছর বয়স, বলেছেন। বিগত 3 বছর ধরে ওনার এরকম ক্রনিক কাফ, যেটাকে আচ্ছা, আমরা ক্রনিক বলছি। কাশি যখন বয়স্কদের ক্ষেত্রে, এবং পার্টিকুলারলি যখন আমরা দেখি যে স্মোকার ছিলেন আগে কিংবা যে কোনো সময় সারা জীবনে মিলে আমরা বলি যদি 100টা সিগারেট উনি খেয়ে থাকেন, সেক্ষেত্রে সিওপিডি নামে একটা রোগ আছে, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, সেটি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সেক্ষেত্রে যেটা হয় যে সারাক্ষণ কাশিটা লেগে থাকবে এবং কাশির সাথে সাথে প্রচুর কফ উৎপন্ন থাকবে। আমি একটা কথা সবসময় বলি যে কাশি মাত্রই কিন্তু আবার যক্ষ্মা না, যেমন যক্ষ্মা না তেমন অন্যান্য রোগগুলোও কিন্তু আমাদের চিন্তা করতে হবে। ফুসফুসের আসলে এত, ফুসফুসকে আমরা বলে থাকি ম্যাজিক বক্স, কেন এখানে এত এত রোগ হতে পারে এবং সেই রোগগুলোর কারণে এত বেশি কাশি হতে পারে যে আসলে চিন্তারও বাইরে, আমাদের জগৎটা আসলে চিন্তারও বাইরে। তো সেই ক্ষেত্রে ওনার যে বর্ণনা উনি দিয়েছেন, যদিও খুব অল্প বর্ণনা,
তাতে আমার মনে হচ্ছে ওনার সিওপিডি থাকার সম্ভাবনাটা অনেক বেশি। সেক্ষেত্রেই ক্রনিক কাশিটা লেগে থাকে এবং সাধারণভাবে দেখা যায় হয়তো কিছুদিন ভালো থাকেন উনি, আবার কিছুদিন কফটা প্রচুর কফ যায়, আবার কিছুদিন দেখা যাচ্ছে হয়তো ইনহেলার কিংবা অ্যান্টিবায়োটিক বা এই ধরনের রোগীরা সাধারণভাবে কিছু স্টেরয়েড এগুলো ইউজ করে থাকেন। এগুলো ইউজ করলে কিছুটা কমে, কিন্তু এগুলোর ইফেক্ট শেষ হওয়ার পর আবার কাশিটা নিয়ে ওনারা প্রেজেন্ট করে থাকেন। স্যার, আমাদের সাথে আরেকজন দর্শক আছে। দর্শক, আপনার নাম বলে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ কামরুজ্জামান। জি, ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমার হলো বাচ্চার বয়স 3.5 বছর। জি, সমস্যাটি বলুন। আমার বাচ্চার পক্স উঠছে, হ্যাঁ, পক্স গুলা বড় বড় হয়ে গেছে, কিন্তু পক্স গুলা কালো হয়ে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে এবং কালো হয়ে যাচ্ছে। পক্স উঠেছে কয়দিন হয়েছে? মীর মোশাররফ স্যারের কাছে আমাদের জানায় এটা 4 দিন হয়েছে। পক্স উঠেছে কয়দিন হয়েছে? 4 দিন হয়েছে, 4 দিন। 4 দিন হয়েছে। 4 দিন, 4 দিন। জি, আচ্ছা, আপনি কি জানতে চাচ্ছেন? চাচ্ছি যে কালো হয়ে যাচ্ছে, ওখানে কিছু দেওয়া যাবে কিনা বা কোনো মেডিসিন খাওয়া যাবে কিনা। আচ্ছা, আমি নরমালি নাপা খাওয়াচ্ছি। জি, ঠিক আছে, আর ধন্যবাদ কোনো দর্শক। মেডিসিন খাওয়ানো যাবে কিনা জি, বাচ্চাদের। আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ দর্শক। মীর মোশাররফ স্যার, আপনার কাছে এই প্রশ্নটা। 3.5 বছর তার পক্স হয়েছে, আজকে 4 দিন হচ্ছে। জি। এখন উনি জানতে চাচ্ছেন ওগুলো কালো হয়ে যাচ্ছে, তো উনি কিছু লাগাবেন কিনা বা কি করতে পারেন? আচ্ছা, ও চিকেন পক্স যেটা হয়েছে এটা হইলে আসলে কিন্তু অ্যান্টিভাইরালটা খুবই দরকারি, হ্যাঁ। যেহেতু বাচ্চার ওজন এবং ইয়া দেখে কিন্তু আমরা এই ক্ষেত্রে অ্যান্টিভাইরালটা প্রেসক্রাইব করি, হ্যাঁ, কারণ অ্যান্টিভাইরালটা না দিলে বাচ্চার এই যে ফুসকুড়ি যেটা হচ্ছে এটা কিন্তু পরিমাণে বেশি হবে, পরবর্তীতে এটাকে দাগটা বেশি হবে। কাজেই আপনার উচিত হচ্ছে নিকটস্থ কোনো হাসপাতাল বা চিকিৎসকের পরামর্শ নিয়ে অ্যান্টিভাইরালটা অ্যাড করা, এবং যেহেতু তার চুলকানি থাকবে, চুলকানির জন্য অবশ্যই একটা ওষুধ অ্যাড করতে হবে। আর চিকেন পক্সের পর কিছু কালো ছোপ ছোপ দাগ থেকে যাওয়া এটা অস্বাভাবিক কিছু না। পরবর্তীতে একটা নির্দিষ্ট সময়ের পর আস্তে আস্তে এই দাগগুলো কিন্তু হালকা হয়ে যাবে। আমরা সেই ক্ষেত্রে অল্প কিছু মলম ইউজ করতে পারি, তবে এটা পরবর্তী ক্ষেত্রে। এখন আপাতত আপনার অ্যান্টিভাইরাল, প্যারাসিটামল এবং অবশ্যই বাচ্চাকে লিকুইড জাতীয় খাবার, তরল খাবার বেশি করে দিতে হবে, বাচ্চা যাতে পানি শূন্য না হয় বা ডিহাইড্রেট হয়ে না যায়। আমাদের সাথে একজন দর্শক আছেন। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ ফারহান, আমার মেয়ের নাম আয়েশা আক্তার। আমার মেয়ের মেয়ের বয়স? বয়স 18 মাস রানিং। জি। 2 মাস যাবত ওর সর্দিটা কমতেছে না, নাক দিয়ে পানি পড়ে বেশি। তো ওকে আমি আমাদের এলাকার যে শিশু বিশেষজ্ঞ, উনি এই ইউএসটিসি ডাক্তার, শিশুদের ডাক্তার শহীদ, উনাকে দেখিয়ে আপনার ফ্যাকজু সিরাপ, কিছু ঠান্ডা লাগছিল এই জন্য, আবার তারপরে অ্যানসোল, হ্যাপিসোল এগুলো দিচ্ছিলাম আর কি। তো এখন এগুলা দিয়ে কমতেছে না আর কি, ওর নাক দিয়ে পানি পড়াটা আর কি সবসময় পড়ে আর কি, গোসল করার পরে বেশি পড়ে। নাক দিয়ে পানি ছাড়া তার আর কোনো সমস্যা আছে? না, আর কোনো সমস্যা নেই, এমনি পানি পড়ে ওর। জি, ধন্যবাদ দর্শক আপনাকে। স্যার, আমি মোশাররফ স্যার, আপনার কাছে এই প্রশ্নটি ছিল। 18 মাস বয়স তার, 2 মাস ধরেই নাক দিয়ে পানি পড়ে, বাট তার সাথে তেমন কোনো সমস্যা নেই বললেন। যেহেতু অন্য কোনো কাশি, জ্বর বা অন্য কোনো সমস্যা নাই, আমার মনে হয় আপনার বাচ্চার জন্য এখনই ওয়েট করতে পারেন। আপনি নরসল ব্যবহার করতেছেন, এই নরসলটা ব্যবহার করলে নিয়মিত বাচ্চার নাকটা ভালো মতো পরিষ্কার করে দেন, এটাই যথেষ্ট এই সমস্যার জন্য। প্লাস একটু খেয়াল রাখতে হবে আশেপাশে ধুলাবালিতে যাতে বেশি এক্সপোজার না হয়, কারণ ধুলাবালি যখনই যাবে ওর অ্যালার্জির কন্ডিশনটা বাড়বে, সর্দিটা বাড়তে থাকবে। আর যদি গোসল করাতে হয়, আমরা কুসুম গরম পানি দিয়ে গোসল করাটা প্রেসক্রাইব করি। তার মানে মাথায় রাখতে হবে, নাক পরিষ্কার রাখতে হবে, নরসল দিয়ে বারবার নাকটা ক্লিয়ার করে দিব, আর কুসুম গরম পানি দিয়ে গোসল করাবো। ধুলাবালি, ঠান্ডা এইসব থেকে বাচ্চাকে দূরে রাখবো। যদি না জ্বর, কাশি, শ্বাসকষ্ট এই টাইপের অন্য কোনো সমস্যা না আসে, তাহলে এই সমস্যার জন্য আসলে বেশি কিছু করার আর দরকার নেই। স্যার, একটা কথা আপনারা প্রায় সময় বলেন, সুদিং এজেন্ট বা সুদিং এলিমেন্ট, এই জিনিসটা দিয়ে যদি কোনো ধারণা দিতেন দর্শকদের। অনেক সময় হ্যাঁ, কিছু সুদিং এলিমেন্ট আছে, আমরা হচ্ছে বাচ্চাদেরকে এই তুলসী পাতার রস দিয়ে রং চা করে এই ধরনের কিছু প্রেসক্রাইব হার্বাল এটা দেওয়া যায়, এটাতে কোনো সমস্যা হয় না। কিন্তু অনেক ক্ষেত্রে বাচ্চারা এই কিছু ন্যাচারাল ডিকনজেস্টেন্ট থাকে, অক্সিমেটাজোন, এগুলো লং টার্ম ইউজ করে চলে আসে।
মনে করে যে মানে এইটা নাকের ড্রপ দিলে সুস্থ হয়ে যাবে, কিন্তু এটার একটা সাইড এফেক্ট আছে। এটা যদি আমরা অনেক লম্বা সময় ধরে ইউজ করতে থাকি এই সময়, তাহলে এটার কারণে কিন্তু পরবর্তীতে নাকের পানি পড়াটা আরও বেড়ে যেতে পারে। এটা নাকের ভিতরের যে পর্দা আছে এই পর্দাটাকে আরও পাতলা করে দেয়, যার কারণে ইনিশিয়ালি একটু ইমপ্রুভ হলেও কিন্তু লং টার্ম ইউজ করলে এটা কিন্তু সাইড এফেক্ট চলে আসতে পারে। সবচেয়ে সেফ হবে আপনি নর্মাল স্যালাইন যেটা ইউজ করতেছেন, এই নর্মাল স্যালাইন দিয়ে নাকটা বারবার পরিষ্কার করে দেন, ইনশাল্লাহ এটাতেই সুস্থ থাকে। আমি আবার নাজমুল স্যারের কাছে ফিরে আসছি। স্যার, আপনি তো একটু করে বলছিলেন সিওপিডি। এখন সিওপিডির রোগীরা ওনারা মাঝে মধ্যে খুব বেশি অসুস্থ হয়ে পড়েন, স্বাভাবিকভাবে চলছিলেন হঠাৎ করে খুব অসুস্থ হয়ে পড়েন। তো হঠাৎ করে ওনাদের এই ক্ষতি বা ক্ষয়টা কেন হয়, এটা যদি একটু বুঝিয়ে বলতেন, বা এমন কোনো কিছু আছে কিনা যেটা ওনারা প্রতিরোধ করে চলবেন, এটা যদি একটু বলতেন আমাদের। প্রথম কথা যেটা আমাদের বুঝতে হবে সেটা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। এটা কিন্তু পার্মানেন্ট রোগ, এটা এমন না যেটাকে আমি কখনো পুরোপুরি সুস্থ হয়ে যাব, বিষয়টা কিন্তু এরকম না। কিন্তু এটা থেকে মোটামুটি কন্ট্রোলে রাখা যায়। এখন আপনার যে প্রশ্নটা ছিল যে এটা বারে বারে কেন হচ্ছে, প্রথম কথা হচ্ছে এই জিনিসটা বারে বারেই কিন্তু আপনাকে অ্যাটাক করবে। সেটা সিজনাল কারণে হতে পারে, কারণ তাদের ক্ষেত্রে যেটা হয় যে আমাদের যে শ্বাসনালীর যে প্রতিরোধ ক্ষমতাটা থাকে সেটা একেবারে থাকে না। শ্বাসনালীতে আমরা বলি যে কিছু দু ধরনের হতে পারে, মূলত ক্রনিক ইনফেকশন থেকে বারে বারে হয়ে কিছুটা ক্ষত হয়ে যেতে পারে। আর যারা স্মোক করেন, স্মোক করতে 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 যেটা বেশি হয়, প্রবলেম হয়, সেটা হচ্ছে আমাদের শ্বাসনালীগুলো হচ্ছে ফুসফুটে ছোটো ছোটো বেলুনের মতো। সেই বেলুনের পর্দাগুলো যখন আস্তে আস্তে নষ্ট হয়ে পুরো একটা বড় বেলুন হয়ে যায়, শ্বাস আপনি নিতে পারছেন কিন্তু সেই বাতাস যেটা জমছে সেটা আর বেরিয়ে যেতে পারছে না। ফলে যেটা হয় যে স্বাভাবিকভাবে যে স্যার, আমি পদার্থ একটু থাকে। আপনাকে ইন্টারাপ্ট করছি, আমাদের সাথে আরেকজন দর্শক আছে। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, জি, শুনতে পাচ্ছি। দর্শক, আপনি আপনার নাম বলে জি, প্রশ্নটি আমার নাম করুন। হচ্ছে রুমা। জি, আপনার প্রশ্নটি করুন। আমার একটা ভাই, ওর সবসময় সর্দি কাশি লেগে থাকে। ওর বয়স হচ্ছে 27। ওর সবসময় সর্দি কাশি এগুলো লেগেই থাকে। এখন আমি কি করতে পারি? জি, জ্বরও ধন্যবাদ। লেগে দর্শক, থাকে। আপনি আমাদের সাথেই থাকুন। স্যার, 27 বছর, সর্দি কাশি সবসময় লেগেই থাকে। বর্ণনা শুনে যেটুকু মনে হচ্ছে ওনার খুব সম্ভবত অ্যালার্জিক রাইনাইটিস আছে। সেটা হচ্ছে নাকের উচ্চমাত্রা প্রদাহ জিনিসটা হয়ে থাকে, যে আমাদের যে নাকের যে ঝিল্লিগুলো থাকে সেগুলো খুব হাইপার অ্যাক্টিভ বলে থাকি। সাধারণত সেটা হতে পারে ধুলোবালি কিংবা যে কোনো ধরনের পাওয়ারফুল স্মেল হতে পারে, অথবা যে কোনো ধরনের ভাইরাল ইনফেকশন, বা অনেক সময় ক্ষেত্রে দেখা যায় যে সিজন চেঞ্জের সময়, ঋতু পরিবর্তনের সময়ও কিন্তু, বা কোনো একটা ধুলোবালির ডাস্টে গেল কিংবা কোনো ধরনের স্প্রে বা কেমিক্যাল কোনো কিছু যখনই নাকে লাগে তখনই তাদেরটা অ্যাক্টিভ হয়ে যায়। ওভার অ্যাক্টিভ যখনই হয় নাক দিয়ে পানি পড়া শুরু হয় এবং তাদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে কাশি শুরু হয়। বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের রোগীদেরকে আমরা বলে থাকি যে মাস্ক ব্যবহার করা। দ্বিতীয়ত নাকের পিএনএস এর একটা এক্সরে করে দেখা যেতে পারে যে ক্রনিক কোনো রাইনোসাইনোসাইটিস রয়ে গেছে কিনা। যদি থাকে সেক্ষেত্রে সে ওনার নাকের চিকিৎসাটা আগে করাতে হবে। এটা কিছুটা ভীতিকর। কেন ভীতিকর আমি বলবো, কারণ এটা যখন প্রাথমিকভাবে দীর্ঘদিন ধরে থাকে সেটা পরবর্তীতে কিন্তু অ্যাজমা বা হাঁপানি যে রোগটা বলে থাকি সেখানে টার্ন নিতে পারে। তো এই জন্যই ঠান্ডা বা সর্দি যার কিছুদিন পর লেগে থাকে তাদের ক্ষেত্রে প্রথমে আমাদের দেখে নিতে হবে যে অ্যালার্জির মাত্রা কতটুকু, নাকে কোনো সমস্যা রয়ে গেছে কিনা, রাইনোসাইনোসাইটিস যেটাকে বলে থাকি সেটা রয়ে গেছে কিনা। যদি থাকে সেটাকে সেভাবে ট্রিট করতে হবে। সেটা নাকের স্প্রে হোক কিংবা ড্রপ হোক, যেভাবে হোক, বা কিছু অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ যেভাবে হোক দিয়ে সেটা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দেখার পরে আমরা সিদ্ধান্ত নিতে পারবো বেসিক্যালি। স্যার, ওনার ভাইয়ের বয়স উনি বলেছিলেন 27 বছর। জি। তাহলে উনি যদি কোনো পেশা নির্বাচন করতে যান, সেক্ষেত্রে কি কোনো ধরনের কোনো প্রতিবন্ধকতা আছে কিনা? সাধারণভাবে আমরা বলি যেসব ক্ষেত্রে খুব উচ্চ ধুলাবালি থাকে বা যেসব ক্ষেত্রে খুব কেমিক্যাল এক্সপোজারের ঝুঁকি থাকে সেসব ক্ষেত্রে তাদের না যাওয়াটা ভালো। কিংবা অনেক ক্ষেত্রে আমরা গার্মেন্টস কর্মী অনেক পাই, কিংবা কেমিক্যাল ফ্যাক্টরিতে কাজ করেন, কিংবা অনেক রাইস মিল বা এই জাতীয় জিনিসগুলোতে কাজ করেন, কিংবা ডাস্ট যেখানে অনেক বেশি, সেসব পেশা আসলে এড়িয়ে চলাটাই ওনার জন্য ভালো। তবে সবচেয়ে বেশি যেটা গুরুত্ব দেব, মাস্ক পরা, রেগুলার মাস্ক পরা বাইরে গেলেই। কারণ আমাদের যে এনভায়রনমেন্টাল ঝুঁকিটা, প্রচুর ধুলোবালি চারপাশে, সেটা থেকে বাঁচতে পারলে অনেকটাই কিন্তু কন্ট্রোল করা সম্ভব। স্যার, আমাদের সাথে আরেকজন দর্শক আছেন। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমার প্রশ্ন হচ্ছে যে ওই যে আমি সকালে ঘুম থেকে ওঠার পর জি। মানে এমনি তো কাশি আছে, জি। চোখের একদম সব বাইরে হয়ে যায়, সেগুলো একদম ওই ছানা টানা ইয়ার মতো হয়ে যায়। জি। এই জন্য এই যে আঠালো কফ কি গলায় লেগে থাকে আপনার? জি সেটা কি শুধু সকালেই বের হয়? জি জি সকালে
আসার মতো, হ্যাঁ সকালে বেরোবো। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের রোগীরা যারা আমাদের কাছে আসেন তারা মূলত উনি যে প্রশ্নটি করেছেন, যে আবার যেটা করেছেন, গলায় একটু কফ লেগে থাকে এবং সকালে, বেশিরভাগ ক্ষেত্রে এগুলোকে আমরা বলি আপার এয়ারওয়ে কাফ অথবা পোস্ট নাসাল ড্রিপ। সেক্ষেত্রে যেটা হয়, আমাদের যে গলায় ভোকাল কর্ড বা ভোকাল ফোল্ডটা আছে সেখানে দেখা যাচ্ছে কি কিছুটা অ্যালার্জির কারণে হোক কিংবা কিছুটা ওভার সিক্রেশন যেটা হয় সেটা জমা হয়, সারা রাত জমা হয়ে যখন সেখানে জমা হয় এই জিনিসটা সকালবেলা আঠালো, কিছুটা সাদা সাদা আঠালো কফ হিসেবে বেরোয় আসে। এটা মূলত কঠিন কোনো রোগ না, জটিল কোনো রোগ না, কিন্তু এটা যেটা সমস্যা করে সেটা হচ্ছে একটু অস্বস্তির ক্রিয়েট করে। তো রোগীরা বলতে থাকে গলায় কিছু একটা আটকে আছে, সবসময় এই ধরনের একটা বলতে থাকে, কাশি দিলে মনে হয় গলাটা একটু পরিষ্কার হবে কিংবা একটু কাশি দিতে পারলে ভালো লাগবে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা বলি একটু কুসুম গরম পানিতে আপনি গার্গল করেন এবং সবচেয়ে জরুরি যেটা মাস্ক ব্যবহার করা, কারণ ধুলোবালি এক্সপোজার যত কম হবে এবং আপনার পোলেন বা এই জাতীয় জিনিসগুলো যত কম এক্সপোজার হবে আপনার কাশিটাও বা এই জাতীয় কফগুলো কিন্তু ততটা কম হবে। সাথে দেখতে হবে আপনার কোনো ডিজিজ আছে কি না, যেমন ধরেন হরমোনাল কোনো ডিজিজ আছে কি না কিংবা আপনার কোনো ডায়াবেটিস আছে কি না, জিনিসগুলো কিন্তু একটু এক্সক্লুড করে নিতে হবে। স্যার, এই ক্ষেত্রে অনেক সময় রোগীরা বলেন যে মাথার বালিশটার কি কোনো রোল আছে কিনা, চেঞ্জ করবে কিনা, বা বেশি পাতলা বালিশ বা এই ধরনের কি কোনো আসলে কিছু মানে আছে? এগুলো কিছুটা ম্যানুভার বলা যেতে পারে, যে কিছুটা করে দেখতে পারেন, যে বালিশ চেঞ্জ করা বা একটু পাতলা বালিশ ব্যবহার করা করে দেখতে পারেন, কিন্তু এগুলো আসলে খুব বেশি ইফেক্টিভ আমি ব্যক্তিগতভাবে মনে করি না, যদিও আসলে কিছু ম্যানুভারের কথা তো সব জায়গায় বলা হয় বা জি, আমাদের স্যার, ক্লিনিক্যাল হ্যাঁ। সায়েন্সে, কিন্তু এই জিনিসগুলো যেটা হয় কি ওভার স্টিমুলেশন হয় কিংবা সিক্রেশনগুলো জমা হতে থাকে, সেক্ষেত্রে এটাই জরুরি যে একটু গার্গেল করা, নিয়মিত গার্গেল করা, একটু গরম পানি ভাপ নেওয়া কিংবা একটু ঠান্ডা কোল্ড এক্সপোজার যেটুকু প্রবলেম হতে পারে বা অ্যালার্জিজনিত যে জিনিসগুলোতে ওনার বাড়ছে কিনা সেটা লক্ষ্য রাখা এবং যদি থাকে সেটা একটু অ্যাভয়েড করা, এতটুকুতে আসলে অনেক রোগী এমনিতেই ভালো হয়ে যান। জি স্যার, আপনাকে ধন্যবাদ। মীর মোশাররফ স্যারের কাছে আবার আসছি। স্যার, আপনি হামের সাথে একটু করে আমাদেরকে বলেছিলেন নিউমোনিয়ার কথা। স্যার, নিউমোনিয়ার লক্ষণ বা এগুলোকে হামের সাথে কতটুকু মিল আছে, বা এটা নিয়ে যদি একটু কিছু বলতেন আমাদের। জি, নিউমোনিয়া নিয়ে স্যার, আমরা আরেকজন দর্শক আছে, একটু আমরা ফোনটা নিয়ে নিই। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম মোহাম্মদ তোয়াইল, আমি সাতকানিয়া থেকে বলছিলাম। জি, বলুন, প্রশ্নটি বলুন। হ্যালো, আমি নাজমুল বক্তব্য দিতে একটু পরামর্শ চাচ্ছিলাম। হ্যাঁ, উনি শুনতে পাচ্ছেন, আপনি বলুন। আমার সমস্যা হচ্ছে গলায় খপ জমে থাকে এবং সবসময় খুব ঘাড়ো থাকে, তারপর হচ্ছে শুকনো কাশি, মানে কিছুদিন পর পর শুকনো কাশি হয়, এটা দীর্ঘদিন থাকে। ধূমপান করেন কিনা? না না, করি না, ধূমপান করি না। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমি খুদে একটু আগেই যে প্রশ্নটার উত্তর দিচ্ছিলাম একই ধরনের কথাই আসলে, এগুলো আসলে আপার এয়ারওয়ে কাফ, আমাদের যে গলায় যে ভোকাল ফোল্ডটা বলি সেখানে কিন্তু কফটা জমে থাকে। তো এই জন্যই মূলত এগুলো আসলে ভয় পাওয়ার কিছু নাই, এগুলো যেটা হয় শুকনা কাশি সাধারণভাবে হয়ে থাকে, যেটা আসলে গলার কিছুটা ইরিটেশনের কারণে হয়ে থাকে। তো আপনাকে আমি আগের প্রশ্নে যে উত্তরটা দিয়েছিলাম একই উত্তর আপনার জন্য। আপনি প্রথমত দেখেন যে আপনার যে কি জিনিসে ট্রিগার হচ্ছে, কি কি করলে আপনার কাশিটা বাড়ছে বা কি কি করলে জিনিসটা বাড়ছে সেটুকু একটু অ্যাভয়েড করা, একটু নিয়মিত মাস্ক পরা এবং কুসুম গরম পানিতে একটু গার্গল করা, একটু গরম পানির ভাপ নেওয়া 2 নাকে, এতটুকু করে আপনি দেখেন কমে কিনা। যদি তাতেও না কমে, আপনাকে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে এই ধরনেরগুলো পরবর্তীতে আসলে অ্যাজমা হয়ে যায়, সেক্ষেত্রে আপনার অ্যাজমাটা একটু নির্ণয় করে নেয়, সেক্ষেত্রে আমরা স্পাইরোমেট্রি করে নিতে পারি। যদি স্পাইরোমেট্রি করে আমরা নিশ্চিত হয়ে যে অ্যাজমা আছে, তাহলে সেভাবে আপনাকে একটু চিকিৎসা নিতে হবে। তবে বেশিরভাগ ক্ষেত্রে এগুলো এমনিতেই ভালো হয়ে যায়। আমরা আবার মীর মোশাররফ স্যারের কাছে ফিরে আসছি, যেটা বলছিলেন স্যার নিউমোনিয়া নিয়ে। জি, নিউমোনিয়া হলে আসলে হামের কারণে বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু অনেকটাই কমে যায়, যার কারণে পরবর্তীতে অন্য কোনো ব্যাকটেরিয়া দিয়ে বাচ্চাদের নিউমোনিয়াটা হয়ে যায়, এবং এই নিউমোনিয়ার কারণে কিন্তু এই বছর প্রচুর বাচ্চা মৃত্যুবরণ করতেছে। তো এখন যদি নিউমোনিয়া বাচ্চা আসে, আমাদের 2টা জিনিস খুব খেয়াল করে দেখতে হয়, বাচ্চা প্রতি মিনিটে কী পরিমাণ নিঃশ্বাস নিচ্ছে এবং বাচ্চার শ্বাসকষ্ট আছে কিনা। যদি অতি দ্রুত নিঃশ্বাস নেয় এবং বাচ্চা যদি শ্বাসকষ্ট থাকে, সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে বাচ্চাকে অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করতে হবে, যাতে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে সে প্রোটেকশন পায়। আর যদি বাচ্চার অতিরিক্ত শ্বাসকষ্ট হয়ে যায় এবং শরীরে যদি অক্সিজেন লেভেল কমে যায়, তাহলে অবশ্যই বাচ্চাকে আমাদের হাসপাতালে ভর্তি করে অক্সিজেন দিতে হবে, লাগলে আইসিইউ বা এই ধরনের সাপোর্টিভ ম্যানেজমেন্টের মধ্যে যেতে হবে। স্যার, আমাদের সাথে আরেকজন দর্শক আছে। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। দর্শক, জি, আমি মোহাম্মদ আজিম বলছিলাম। জি, বলুন, প্রশ্নটি বলুন। যে আমি মোশাররফ স্যার থেকে একটা বিষয় একটু জানতে চাচ্ছিলাম, যে কথা কি বুঝতে পারছেন? জি জি, হ্যাঁ বলেন।
আচ্ছা, আমি যতটুকু শুনছি আর কি, যে আপনার ওই কৃমির ওষুধ হচ্ছে যে মানে গরমের দিনের মধ্যে খাওয়ানো যায় কিনা, এটা একটু জানতে চাচ্ছিলাম। যদিও এটা টপিকস এর মধ্যে পড়ে না, তারপর একটু জানতে চাচ্ছিলাম আপনি জানাতেন আর কি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। কৃমির আমাদের অভিভাবকদের মধ্যে এটা একটা খুবই ভুল ধারণা সবার পরিচিত যে গরমকালে কোনো ধরনের কৃমির ওষুধ খাওয়ানো যাবে না। এই ধরনের আসলে কোনো ধরনের কোনো টেক্সট বুকে বাধ্যবাধকতা নাই। আপনার বাচ্চার পায়খানা দিয়ে যদি কৃমি দেখা যায় তাহলে অবশ্যই আপনাকে কৃমির ওষুধ খাওয়াতে হবে। আপনি শীতকালের জন্য যদি বসে থাকেন তাহলে এই কয়েক মাসে আপনার বাচ্চা কৃমি আপনার বাচ্চার শরীর থেকে সব রক্ত চুষে খেয়ে ফেলবে। কাজেই এইটা টোটালি একটা ভুল ধারণা যে গরমকালে কোনো ধরনের কৃমির ওষুধ খাওয়ানো যাবে না। হ্যাঁ, তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, কৃমির ওষুধ খাওয়ানোর সময় অবশ্যই আপনার বাচ্চার যাতে পায়খানাটা রেগুলার হয়। কারণ আপনি কৃমির ওষুধ খাওয়ালেন কিন্তু আপনার বাচ্চার পায়খানাটা রেগুলার হলো না, তাহলে কৃমিটা শরীর থেকে বের হতে পারলো না। তখন হবে কি, কয়েক সপ্তাহের জন্য বাচ্চাটা ইমপ্রুভ করবে, পরে দেখবেন আবার আগের মতো কৃমিটা একই সমস্যা চলে আসতেছে। কাজে কৃমির ওষুধ যখনই খাওয়াবেন তখনই আপনার বাচ্চাকে শাকসবজি, পায়খানা নরম করে এই ধরনের খাবারগুলো একটু বেশি করে দিবেন, যাতে রেগুলার বাচ্চাটা পায়খানাটা পাস করতে পারে। তাহলে দেখবেন বাচ্চার কৃমি সমস্যা সমাধান হয়ে গেছে। আমি আবার নাজমুল স্যারের কাছে ফিরে আসছি। স্যার, আপনি আমাদেরকে একটু সিওপিডি নিয়ে বললেন, তাহলে সেটার ভাই হিসেবে আমরা চিনি অ্যাজমা। তাহলে এই দুটো রোগকে কিভাবে পার্থক্য করা যায়, অথবা দুটোর সিমটম সম্বন্ধে যদি বলেন। ধন্যবাদ। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি মনে করছি। কারণ হচ্ছে দুটোতেই শ্বাসকষ্ট নিয়ে সাধারণত রোগীরা আসে, কাশি এবং শ্বাসকষ্ট নিয়ে আসে। তবে সাধারণভাবে কিছু পার্থক্য করার উপায় যেটা থাকে, সাধারণত অ্যাজমা রোগীদের ক্ষেত্রে একটা ফ্যামিলি হিস্ট্রি থাকে কিংবা একটা অ্যালার্জির কিছুটা হিস্ট্রি থাকে। সাথে সাথে কিছু অ্যাজমা রোগী যারা থাকে তাদের কিন্তু নাকেরও কিছুটা প্রবলেম, যেটা আমি আগে বলছিলাম যে অ্যালার্জিক রাইনাইটিস বা আপার এরে কাফ, গলায় কফ আটকে থাকে, এই ধরনের জিনিসগুলো কিন্তু থাকতে পারে। সাধারণভাবে দেখা যায় অ্যাজমার ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা ওয়েদার চেঞ্জের সময় কিংবা কোনো একটা ভাইরাল ইনফেকশনের পরে সাধারণত এটা বেড়ে যেতে পারে, কিংবা ধুলোবালি যখন পরিবর্তন হয়, তাপমাত্রার পরিবর্তন কিংবা কোল্ড এক্সপোজার কিংবা কোনো অ্যালার্জেন খাবার খেলেন, তখন কিন্তু জিনিসগুলো বেশি যায়। হঠাৎ করে শ্বাসকষ্ট উঠতে পারে, যে কোনো বয়সে উঠতে পারে শ্বাসকষ্টটা, এবং উঠে সাধারণত এটা খুব রিভার্সিবল। বছরের বাকি সময় দেখা যাচ্ছে উনি খুব ভালো হঠাৎ শ্বাসকষ্ট উঠলো, কিছুদিন থাকলো, আবার যখন আমরা চিকিৎসা করলাম কিছুদিন ভালো। তবে এই ক্ষেত্রে একটা রোগীদের ক্ষেত্রে আমার একটা গুরুত্বপূর্ণ মেসেজ আমি দিতে চাই যে আমাদের সমাজে ইনহেলার নিয়ে একটা প্রচলিত ভুল ধারণা আছে, এটা নিলে মনে হয় সারা জীবন ব্যবহার করতে হবে কিংবা এটা মনে হয় সে চিকিৎসা, এই ধরনের একটা জিনিস কিন্তু কাজ করে, ভীতি কাজ করে। প্রথমত হচ্ছে এটা একেবারেই ভ্রান্ত ধারণা। ইনহেলার কিচ্ছু না। ইনহেলার হচ্ছে শুধুমাত্র ওষুধটা জায়গা মতো পৌঁছানোর একটা মাধ্যম, এটা ছাড়া কিছুই না। আবার কিছু রোগী খুব কমফোর্ট ফিল করেন যে আমি খুব নেবুলাইজ করছি, সেটাও আমি কিছুটা ডিসকারেজ করব। বরং ইনহেলারটা অনেক বেশি নিরাপদ এবং অনেক বেশি জাস্টিফাইড। যদি আপনাকে একটা চিকিৎসা নিতে বলা হয় অ্যাজমার ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা সাজেস্ট করব আপনি ইনহেলারটাই নেন। এবং এটা কিন্তু এমন না যে আপনাকে শেষ চিকিৎসা কিংবা সারা জীবন নিতে হবে, বিষয়টা কিন্তু মোটেও এরকম না। যদি আপনার সিমটমটা বেশ কিছুদিন কন্ট্রোল হয়, ধারণা করা যেতে পারে যে আপনার সিমটমটা কন্ট্রোল হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি সেটা আস্তে আস্তে ধীরে ধীরে কমিয়ে একটা সময় আমরা ডিসকন্টিনিউ বা বন্ধ করা যেতে পারে। আবার সিওপিডির ক্ষেত্রে যেটা হচ্ছে, সিওপিডি যেমন খুব একটা পার্মানেন্ট রোগ, সেক্ষেত্রেও আমরা বেশ কিছু ইনহেলার আমরা সাজেস্ট করে থাকি। ইনহেলার মেডিকেশনটা যদিও ডিফারেন্ট কিছুটা অ্যাজমার সাথে, যেমন আমরা অ্যাজমাতে স্টেরয়েড বেসড ওষুধগুলো যতটা পছন্দ করি, সিওপিডির ক্ষেত্রে কিন্তু কিছুটা ডিফারেন্ট। সিওপিডির ক্ষেত্রে কিন্তু অন্য ধরনের ওষুধগুলো ব্যবহার করা হয়ে থাকে। স্যার, আমাদের আরেকজন দর্শক আছে। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি আশরাফুল বলছিলাম জি, ওয়ালাইকুম চট্টগ্রাম আসসালাম। থেকে। আমার প্রশ্ন হচ্ছে মীর মোশাররফ স্যারের কাছে। আমার বাচ্চার বয়স হচ্ছে 3 বছর। এখন বাচ্চার সবসময় কফ কাশি লেগেই থাকে প্রায় সময়। এখন এই বিষয়ে স্যার একটু পরামর্শ হচ্ছিলাম আর কি। সবসময় কফ কাশি সবসময় জড়িয়ে থাকে আর কি। এখন এর থেকে মানে কিভাবে সবসময় সেফ রাখা যায়, এই বিষয়ে স্যার একটু পরামর্শ হচ্ছিলাম আর কি। 3 বছর বয়স বাচ্চার প্রায় সময় জ্বর কাশি লেগে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে এগুলো ভাইরাল ইনফেকশন হয়। আমাদের দেশে এটা খুবই কমন, কারণ আমাদের এনভায়রনমেন্টটাই এই ধরনের যে ভাইরাল ইনফেকশনটা অনেক বেশি হয়। তো সেই ক্ষেত্রে আপনাকে প্রথম কাজ হচ্ছে ধুলাবালি এই ধরনের পরিবেশ থেকে বাচ্চাকে দূরে রাখা। হ্যাঁ, বাসায় যদি কার্পেট থাকে ওইটা বাদ দেয়া, বা বাসায় যদি কুকুর বিড়াল এই ধরনের পেট থাকে তাহলে এগুলো বাদ দেয়া, যাতে অ্যালার্জি জিনিসটা তার কম পরিমাণে চলে আসে। হ্যাঁ, এছাড়াও হচ্ছে বাচ্চা যদি জ্বর থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনার চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, কারণ সেক্ষেত্রে অন্য কোনো ইনফেকশন চলে আসছে কিনা এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। কেমন, শুধুমাত্র জ্বর কাশি থাকলে আপনি বাচ্চাকে অ্যালার্জি থেকে দূরে রাখতে পারেন। এবং বাচ্চাকে এর আগে আমরা যেটা বললাম যে সুদিন ইফেক্ট, হ্যাঁ, একটা অ্যান্টিটাসিভ ওষুধ বা এই ধরনের কিছু আপনি চাইলে স্যার, আপনার আরেকজন দর্শক আছে, আমরা একটু ফোনটা নিয়ে নিই। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। মীর মোশাররফ স্যার শুনতে পাচ্ছেন।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আমার একটা ভাগিনা, বয়স হচ্ছে 5 বছর 8 মাস। জি আমরা ওকে, আমি জানতে চাচ্ছি ডিলেন্টিন যে কৃমির ওষুধটা, ওটা ওর কিভাবে খাওয়াবো? এক চামচ খাওয়ানো যাবে নাকি? ওর ওই ডোজটা সম্পর্কে জানতে চাচ্ছি, আর এটা কি খাওয়ানো উচিত হবে কিনা এটা। দর্শক প্রশ্ন করেছেন মনে হয় ডিলেন্টিন ওষুধ। উনি 5 বছর 8 মাস মানে বয়সের উপর ভিত্তি করে ডিলেন্টিন নামে যে কৃমিনাশক ওষুধ আছে সেটা ডোজ সম্বন্ধে জানতে চাচ্ছেন। আসলে ডিলেন্টিন ওষুধটা যদি দিতে হয় তাহলে আমাদের বাচ্চার ওজনটা একটা ইম্পর্টেন্ট জিনিস, কারণ 5 বছরের বাচ্চার ওজন কিন্তু অনেক হেরফের হইতে পারে। বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু অপুষ্টিতে ভোগা রোগীদের ওজন 5 বছর অনেকের ক্ষেত্রে 10-12 কেজি হয়, অনেকে আবার 15-20 কেজিও হয়ে যায়। আচ্ছা, উনি ওজনটা বলেছেন স্যার আপনাকে 17 কেজি। 17 কেজি, হ্যাঁ ঠিক আছে। বাচ্চার আপনি ওজনটা 17 কেজি হলে অবশ্যই বাচ্চাকে ডিলেন্টিন ওষুধটা খাওয়াতে পারবেন। সেক্ষেত্রে বাচ্চাকে 3.5 মিলি করে একবার দিবেন এবং 1 সপ্তাহ পর আবার 3.5 মিলি করে ওষুধটা খাওয়াই দিতে পারেন। এবং এই ক্ষেত্রে আমি যেটা বললাম, অবশ্যই বাচ্চাকে একটু এই সবজি জাতীয় খাবার বা ইসুপগুলের ভুসি এই ধরনের এই খাবারগুলো দিবেন, যাতে রেগুলার বাউল মুভমেন্ট বা পায়খানাটা যাতে রেগুলার হয়। দর্শক, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে গেছেন। আমরা মীর মোশাররফ স্যারের কাছে আবার ফিরে আসছি। স্যার, আপনি অ্যাজমা, যেটা নাজমুল স্যার বলছিলেন, বয়স্কদের অ্যাজমা নিয়ে আমরা শুনলাম। শিশুদের অ্যাজমার ক্ষেত্রে ইনহেলার বা নেবুলাইজার এগুলি ব্যবহারের ক্ষেত্রে অভিভাবকরা প্রায়ই খুব চিন্তিত বা বিচলিত হয়ে পড়েন। এখন এ বিষয়ে আপনার পরামর্শ যদি দিতেন। জি ধন্যবাদ। এটা খুবই একটা কমন একটা ভুল ধারণা যেটা নাজমুল স্যার বললেন। বাচ্চাদেরকে যখনই আমরা হাঁপানি বা অ্যাজমা ডায়াগনোজ করি, তখনই আমরা যখন একটা ইনহেলার প্রেসক্রাইব করি, বাবা মা প্রথমে খুবই আটকে ওঠে যে না, আমার বাচ্চাকে আমি ইনহেলার দিব না। ইনহেলার একবার যদি দিই সারা জীবনের জন্য ইনহেলার ব্যবহার করতে হয়, একদম কমন জিনিস এটা। কিন্তু স্যার অলরেডি বলে দিয়েছেন এটা একটা ভুল ধারণা। ইনহেলারটা ওষুধ হলো একই ওষুধ যেটা আমরা মুখে খাই, এই ওষুধটাই সোজাসুজি লাংসে গিয়ে চলে যায়, কাজেই কাজটা কিন্তু অনেক ভালো করে। আর এমন না যে এটা সারা জীবন আমাদের চালিয়ে যেতে হবে। আমরা ইনহেলার ব্যবহার করলাম, বাচ্চা সুস্থ আছে 6 মাস বা এর চেয়ে বেশি, আমরা আস্তে আস্তে ডোজটা কমিয়ে দিব। যখন বাচ্চা একদম সুস্থ থাকবে, বাচ্চা ইনহেলার আমরা ডিসকন্টিনিউ করে অফ করে দিতে পারি। কাজে এটা একটা আসলে খুবই ভুল ধারণা যে ইনহেলার একবার শুরু করলে সারা জীবন চালিয়ে যেতে হবে, এই ধরনের কোনো আসলে তথ্যটা ঠিক না। স্যার, এই ক্ষেত্রে ইনহেলার বন্ধ করার ক্ষেত্রে অভিভাবকরা কি নিজের ইচ্ছা মতন বন্ধ করতে পারবেন? না, এই জিনিসটা হচ্ছে আসলে আপনি যে চিকিৎসকের আপনাকে প্রেসক্রাইব করছে ওনার সাথে একটু যোগাযোগ করবেন, কারণ সেক্ষেত্রে আমরা দেখব তার সিমটমটা কিভাবে কন্ট্রোল আসতেছে। হ্যাঁ, তার রাত্রিকালীন কাশিটা কমছে কিনা, দিনের বেলা কাশিটা কমতেছে কিনা, যা শ্বাসকষ্টটা কমছে কিনা, এই সব কিছু যদি ভালো থাকে তাহলে আমরা গ্র্যাজুয়ালি তার যে ডোজটা আছে সেটা কমিয়ে দিব। আগে যে মাত্রায় ব্যবহার করতাম এই মাত্রাটা আমরা কমিয়ে দিব। এই মাত্রা কমানোর পরও যদি বাচ্চা সুস্থ থাকতেছে, কোনো সমস্যা হচ্ছে না, তখন আমরা আস্তে আস্তে ধীরে ধীরে এই ইনহেলারটা ডিসকন্টিনিউ করে বন্ধ করে দেব। আপনি যদি হুট করে নিজের ইচ্ছায় ভালো আছে বাচ্চা, এখন আমি বন্ধ করে দিলাম 1 মাস 2 মাস ইউজ করে, তাহলে দেখবেন কয়েকদিন বা সপ্তাহখানেক পর আবার আগের মতো আপনার কাশি শ্বাসকষ্টগুলো বাচ্চার মধ্যে চলে আসতেছে। জি, নাজমুল স্যারের কাছে একজন দর্শক আছে। দর্শক, আপনি সরাসরি কথা বলুন নাজমুল স্যারের কাছে। জি, আসসালামু আলাইকুম, আমি সাকিব বলছি। ওয়ালাইকুম আসসালাম। জি প্লিজ আপনার প্রশ্নটা করুন। জি, আমার কথাটা হচ্ছে এখন যে গরম এবং বাইরে অনেক গরম, আবার বাসায় একটু ঠান্ডা, সব মিলে এখন সবসময় আপনার কফ জমে আর কি। সেটা সকালে একটু বেশি, রাতে জমে যায় এবং সকালে অনেক বুকে কফ জমে থাকে এবং কাশি হয় হালকা। এই ক্ষেত্রে এখন বর্তমান পরিস্থিতি কিভাবে আসলে আমরা সুস্থ থাকার জন্য কি পদক্ষেপ বা কি করা যেতে পারে আর কি? আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নটার জন্য। প্রথমত যেটা হচ্ছে আপনার, আমি সবসময় যেটা বলি আপনি মাস্ক ব্যবহার করুন। দ্বিতীয়ত হচ্ছে এই গরমে আমরা প্রচুর ঘেমে যাচ্ছি, সেক্ষেত্রে হাইড্রেশন ঠিক রাখাটা অত্যন্ত জরুরি। আর দ্বিতীয়ত হচ্ছে গরমের এই সময়টাতে, বিশেষত ওয়েদার চেঞ্জের এই সময়টাতে যেটা সবচেয়ে বেশি সমস্যা হয়, ভাইরাল ইনফেকশনগুলো কিন্তু আমাদের অনেক বেশি হয়। মূলত একটা সময় ছিল যে ভাইরাল ইনফেকশনগুলো সাধারণত সিজনাল দেখা যেত, কিন্তু এখন জলবায়ু পরিবর্তনের সাথে সাথে কিন্তু সারা বছরই দেখা যায়। তো সেই কারণে দেখা যাচ্ছে সাধারণত ভাইরাল ইনফেকশনগুলো অনেক বেশি হচ্ছে। সেগুলো সাধারণত আসে হঠাৎ করে একটু জ্বর সর্দি কাশি কিংবা গরম থেকে এসে আমরা প্রচণ্ড ঠান্ডা খেয়ে ফেলি কিংবা ঠান্ডা পানি দিয়ে গোসল করে ফেলি, সাথে সাথে দেখা যাচ্ছে কি একটা তাপমাত্রা হেরফের হয়, যে জায়গায় শরীর কিন্তু সেই অ্যাডজাস্টমেন্টটা নিতে পারে না। তখনই দেখা যাচ্ছে শরীরের যে অ্যাক্টিভিটির কারণে, যে ওভার অ্যাক্টিভিটির কারণে ভাইরালগুলো অনেক সময় অ্যাক্টিভ হয়ে যায়। আবার অনেক সময় যে আমাদের হাঁটে মাঠে ঘাটে দেখা যাচ্ছে আসলে সচেতন
সচেতনতার অভাবে আরেকজন কাশি দিচ্ছে, তো সেই রোগীগুলো থেকে কিন্তু আমরা কাশিগুলো পেয়ে যাই, সেই কারণে কিন্তু কফগুলো জমতে পারে। তো আমরা আসলে এগুলোর জন্য প্রাথমিকভাবে খুব বেশি ওষুধপত্র আপনাকে আমরা দিতে চাই না। আপনি সবসময় যেটা হোম রেমিডি যেটা আছে, আপনি সেটা একটু মধু খেতে পারেন, একটু গার্গল করতে পারেন, একটু লেবু চা খেতে পারেন, এই জিনিসগুলো একটু করে দেখেন, সাথে প্রচুর হাইড্রেশনটা মেনটেন করেন, যদি তাতে আপনার অধিকাংশ ক্ষেত্রে তাতেই কিন্তু ভালো হয়ে যায়। আর কিছু কিছু ক্ষেত্রে আমাদের কিছু অ্যান্টিহিস্টামিন নেওয়া, আর দ্বিতীয়ত হচ্ছে আমরা ঘামলে ঘামটা একটু মুছে ফেলার চেষ্টা করা, কিংবা একটু পাউডার দেওয়া, কিংবা একটু অ্যান্টিপারস্পিরেন্ট পাওয়া যায় বাজারে অনেক ধরনের, সেগুলো একটু ইউজ করলে ঘামের মাত্রাটা যদি কিছুটা কম হয়, সেগুলো যদি আমরা করতে পারি, অনেকটাই এই ধরনের কফ কাশি কিন্তু এড়ানো সম্ভব। আর সবসময় আমি যে জিনিসটাতে গুরুত্ব দিয়ে থাকি, প্রিভেনশন প্রিভেনশন অ্যান্ড প্রিভেনশন, সেটা হচ্ছে আপনি মাস্ক পরেন এবং যেখানে জনসমাগম অনেক বেশি সেই জায়গাগুলো যতটা সম্ভব আমাদের এড়ানো, যতটা সম্ভব সেই জায়গাগুলো আমি এড়িয়ে চলা, এটাতে কিন্তু আপনার অনেকটা রোগ প্রতিরোধ করা সম্ভব। মীর মোশাররফ স্যারের কাছে একই প্রশ্ন করছি, এখন যেই তাপমাত্রার পরিবর্তন বা যে ভীষণ পরিমাণে উষ্ণতা, এবং আমাদের বাচ্চাগুলো স্কুলও যেতে হচ্ছে, কলেজে যাচ্ছে, ভার্সিটিতে যাচ্ছে, সেই ক্ষেত্রে বাচ্চারা কি ধরনের প্রতিরোধ মেনটেন করবে, আপনি যদি একটু বলতেন। জি ধন্যবাদ। যেহেতু এই মুহূর্তে অনেক বেশি গরম পড়তেছে, আমাদের অবশ্যই বাচ্চাকে হাইড্রেশন বা পানি শূন্যতা যাতে না হয় এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। বাচ্চা যদি স্কুলে যায় অবশ্যই বাচ্চাকে একটা পানির ফ্লাস্কে ভালো মতো পানি প্রোভাইড করতে হবে, এবং প্রতি 1-1.5 ঘন্টা পর পর বাচ্চা যাতে পানি খায় এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে, কেমন। এবং অনেক ক্ষেত্রে বাচ্চারা গরমের ক্ষেত্রে বের হয়েই সাথে সাথে একটা কোল্ড ড্রিঙ্কস, যে কোনো কোকাকোলা, ফান্টা কিছু একটা যা পাই ওইটাই খেয়ে ফেলে। এগুলো আসলে বাচ্চার পানি শূন্যতা তো কমায় না, উল্টা আরও পানি শূন্যতা তৈরি করে এই জিনিসগুলো। হ্যাঁ, এইগুলো লং টার্ম ইফেক্টে কিডনির জন্য খুব সাইড ইফেক্ট আছে। কাজেই এই ধরনের সফট ড্রিঙ্কসগুলো থেকে বাচ্চাদেরকে আমাদের দূরে রাখতে হবে। আমরা যে পানি, বিশুদ্ধ পানি খাই, এই পানিটাই বাচ্চাকে প্রোভাইড করতে হবে এই ক্ষেত্রে। আরেকটি হলো স্যার, ওরা অনেক ঘেমে নিয়ে আসে, স্কুল থেকে বাসায় আসে, যেটা আমাদের লাস্ট দর্শক প্রশ্ন করেছিলেন, সেক্ষেত্রে ঘরে ঢুকে মাত্রই কি শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে যাওয়া উচিত, নাকি কি করা উচিত আসলে? এই জিনিসটা খুবই কমন, বাইরে থেকে খুবই গরম হয়ে এসে বাচ্চারা ফ্যান চালু করে, এসি অন করে সাথে সাথে বসে যায়। সাডেনলি যখন বডির টেম্পারেচার চেঞ্জ হয়ে যাবে, তারপর অবশ্যই আপনার বাচ্চার ঠান্ডা কাশি লেগে যাবে, এটা একদম শিওর। কাজেই আপনি বাচ্চা যখন আসবে তার জামা কাপড় খুলবেন, হালকা করে ফ্যান চালু করে দিবেন, তার ঘামটা শুকানোর সময় দিতে হবে একটু, মানে টেম্পারেচারটা তার বডির শরীরের তাপমাত্রা গ্র্যাজুয়ালি আস্তে আস্তে কমাতে হবে। সাডেনলি যদি এটা ড্রপ করে যায় তাহলে বাচ্চা সর্দি কাশি লেগে যাবে এই ধরনের। নাজমুল স্যারের কাছে আবার ফিরে আসছি, এই গরমে সিওপিডি বা অ্যাজমার রোগী যারা, ওনারা কিভাবে নিজেদেরকে প্রোটেক্ট করতে পারেন? আচ্ছা, প্রথমত হচ্ছে রেগুলার মেডিকেশন যেটা, সেটা খুব এনশিওর করা, যারা বিশেষত ইনহেলারের উপর আছেন তারা ইনহেলারটা খুব রেগুলার নেওয়া। আর দ্বিতীয়ত হচ্ছে আমি তো সবসময় বলি যে প্রপার হাইড্রেশন এবং প্রপার যে প্রিভেন্টিভ এবং পুষ্টিকর খাবার খাওয়া, এবং সবচেয়ে জরুরি যে জিনিসটা, আমি একটা জিনিস কিন্তু বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে ভ্যাকসিনেশন করে নেওয়া। বছরের এই সময়টা ভ্যাকসিনেশনটা কিন্তু খুব জরুরি। স্যার, আমরা আবার আসছি, মীর মোশাররফ স্যারের একজন দর্শক আছেন। দর্শক, আপনি সরাসরি স্যারের সাথে কথা বলতে পারেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি চট্টগ্রাম থেকে বলতেছি। স্যার, বিষয় হচ্ছে আমার বাচ্চার বয়স 1 বছর, সে তো ওই যে হামো রুবেলার ডোজটা নিচ্ছে, এখন কি তাকে বুস্টার ডোজ দেওয়া যাবে, দিতে হবে? জি ধন্যবাদ। হ্যাঁ, আপনার বাচ্চার 1 বছর যেহেতু, সে অবশ্যই 9 মাস বয়সে সে এমআর টিকাটা নিয়ে নিয়েছে। কাজে এখন গ্যাপ হয়ে গেছে প্রায় 2 থেকে 3 মাস। এখন আপনি কোনো চিন্তা ছাড়াই এই নতুন যে ক্যাম্পেইনে হামের টিকা দিচ্ছে এটা নিয়ে নেবেন, এবং পরবর্তীতে বাচ্চার বয়স যখন 15 মাস হবে, রুটিন অনুসারে ইপিআই শিডিউলে যে টিকাটা পাবে সেটাও নিয়ে নেবেন। হ্যাঁ, এই বর্তমান টিকাটা ওকে এক্সট্রা প্রোটেকশন দিবে। স্যার, তাহলে আপনি কোন একটা মেসেজ দিতে চাচ্ছিলেন? আমরা প্রায় ভ্যাকসিনেশনের অনুষ্ঠানের শেষ কথাটা পর্যায়ে যেটা আমরা চলে গুরুত্বপূর্ণ দিচ্ছি, যে আমি সবসময় বলি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। সেই প্রিভেনশনের জন্য, যেহেতু ভাইরাল ডিজিজগুলো বাংলাদেশে অনেক বেশি প্রিভেলেন্ট হচ্ছে, এখন অনেক বেশি দেখা যাচ্ছে, সেই জন্য আমি সবসময় উপদেশ দিয়ে থাকি যে মূলত 2 বছর বয়সের বেশি যারা আছেন সবাই কিন্তু ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনেশন নিয়ে নেওয়া উচিত, এক। আর দ্বিতীয়ত হচ্ছে যাদের ক্রনিক যে কোনো ডিজিজ আছে, সেটা হোক ক্রনিক লিভার ডিজিজ হোক, ক্রনিক কিডনি ডিজিজ হোক, প্রেশার থাকুক, ডায়াবেটিস থাকুক, সবারই নিউমোনিয়ার ভ্যাকসিনেশন পাওয়া যায়, সেগুলো কিন্তু শিডিউল অনুযায়ী নিয়ে নেওয়া উচিত। তাহলে সেক্ষেত্রেই কিন্তু অনেকটাই প্রোটেক্টিভ কিন্তু আমরা হতে পারবো। আমরা আজকে অনেকটুকুন আলোচনা করেছি এবং দর্শকদের অনেক ফোন নিয়েছি, এবং দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই ছিল আমাদের এই অনুষ্ঠানের সফলতা। আজকে আমরা অনেকগুলো প্রচলিত এবং খুব কমন অসুখ বিসুখ নিয়ে আলোচনা করলাম। আশা করি দর্শকরা সবাই উপকৃত হয়েছেন। আগামীতে আবারও দেখা হবে অন্য কোনো প্রচলিত সমস্যা নিয়ে। ততটুকুন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং
যত্ন রাখুন। আল্লাহ হাফেজ।